আচ্ছা, আমরা ভূমিরূপ নিয়ে আলোচনা করছিলাম। ভূমিরূপ মানে ভূমির বৈচিত্র্য। ভূমির বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, যেগুলোকে আমরা ভূমিরূপ বলে থাকি। এই ভূমিরূপের যে বৈচিত্র্য বা ভূমিরূপগুলো যে রয়েছে, তিনটে ভূমিরূপ, তার মধ্যে পর্বত আমরা গত ভিডিওতে জেনেছি। এবার আজকে আমরা আরও দুটো যে ভূমিরূপ রয়েছে, মালভূমি আর সমভূমি, সেটির সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। দেখো, আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটার বা তার বেশি উচ্চতা সম্পন্ন যে উচ্চভূমি, সেগুলোকে আমরা পর্বত বলে জেনেছি। মানে 900 মিটারের বেশি, মানে 900 মিটার থেকে কম হবে না। এবার এক একটা পাহাড়ে এক এক রকম উচ্চতা থাকে, কারোর উচ্চতা অনেক বেশি থাকে। যেমন তোমার মাউন্ট এভারেস্ট সবচেয়ে বড় পাহাড়, 8848 মিটার। মানে উচ্চতাটা অনেক ম্যাক্সিমাম উচ্চতা অনেক হতে পারে, কিন্তু মিনিমাম যেটা সেটা 900 মিটার থাকতে হবে। 900 মিটারের পর থেকে হচ্ছে পাহাড়। কিন্তু মালভূমি কি, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার থেকে 900 মিটারের মধ্যে যে উঁচু ভূভাগ আছে সেটাকে বলা হয় মালভূমি। মানে 300 মিটারের কম হবে না, আবার 900 মিটারের বেশি হবে না। এই 300 মিটার থেকে 900 মিটারের মধ্যে যে বিস্তীর্ণ অঞ্চল আমাদের চারপাশে রয়েছে, যেটা সামান্য উঁচু, ঢেউ খেলানো এবং চারদিকটা খাড়া ঢালযুক্ত, এই রকম ভূভাগকে আমরা বলি মালভূমি। তবে একটা জিনিস জানবে, মালভূমির যে জমিটা হয় সেটা কিন্তু পাথুরে জমিযুক্ত হয়, মানে ছোটো 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 পাথরে ভরা। তাহলে কি মালভূমি কীরকম হবে? চারদিকটা খাড়া ঢালযুক্ত, আর মধ্যিখানটা উঁচু নিচু বিস্তীর্ণ ভূভাগ, আর পাথুরে জমিযুক্ত। ঠিক আছে, এই রকম অঞ্চলকে আমরা মালভূমি বলে থাকি। আমাদের মহাদেশে অনেকটা অংশ জুড়েই কিন্তু এই মালভূমি রয়েছে। যেমন আফ্রিকা বলো, অস্ট্রেলিয়া বলো, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অনেকটা অংশ জুড়ে কিন্তু এই মালভূমি রয়েছে। এশিয়াতেও অনেকটা অংশ জুড়ে কিন্তু মালভূমি রয়েছে। আর এই মালভূমি অনেকটা, যেরকম আমাদের বাড়িতে টেবিল আছে, টেবিলের ওপরটা যেমন সমতল, সেরকম সমতল, আর ধারগুলো অনেকটা টেবিলের এই পায়ার মতো খাড়া এবং ঢালযুক্ত, এই রকম হয়। তার টেবিলের মতো দেখতে বলেই মালভূমিকে কিন্তু টেবিল ল্যান্ডও বলা হয়। এবার আসি আমরা এই মালভূমির কত রকমের মালভূমি আছে, মালভূমির উৎপত্তি আর অবস্থান, এই অনুসারে মালভূমিকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা পর্বতবেষ্টিত মালভূমি, একটা লাভাগঠিত মালভূমি, আর একটা ব্যবচ্ছিন্ন মালভূমি। প্রথমে আমরা জেনে নিই পর্বতবেষ্টিত মালভূমি কী। নামটার মধ্যে থেকে আমরা জানতে পারছি কি, পর্বত বেষ্টিত মানে চারিদিকে পর্বত দ্বারা আবদ্ধ, এই রকম ভূমিভাগকে বলা হয় পর্বতবেষ্টিত মালভূমি। মানে চারিদিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর মাঝখানটা উঁচু, এইরকম ভূমিভাগকে, সামান্য উঁচু মানে 300 মিটারের বেশি, এরকম ভূভাগকে আমরা বলি পর্বতবেষ্টিত মালভূমি। সাধারণত আমাদের চারপাশে যে সমান্তরাল ভঙ্গিল পর্বত, এই ভঙ্গিল পর্বতের চারপাশে ভঙ্গিল পর্বত সমান্তরাল, তার মাঝখানে উঁচু ভূভাগটাকে আমরা পর্বতবেষ্টিত মালভূমি বলি। এই যে ভঙ্গিল পর্বত যখন সৃষ্টি হয়, সেই সময় কিন্তু এই পর্বতবেষ্টিত মালভূমিটারও সৃষ্টি হয় একই সময়। আমাদের হিমালয়ের সবচেয়ে বৃহত্তম একটা পাহাড় ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, আর কুয়েনলুন একটা ভঙ্গিল পর্বত। এই দুই ভঙ্গিল পর্বতের মাঝে আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মালভূমি অবস্থান করছে, যেটাকে বলে তিব্বতের মালভূমি।
সবচেয়ে বড় মালভূমি হচ্ছে তিব্বতের মালভূমি। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর বৃহত্তম মালভূমি কী লিখবে না তিব্বতের মালভূমি। কোথায় অবস্থিত? হিমালয় আর কুয়েনলুন এই দুটো পাহাড়ের ভঙ্গিল পর্বতের মাঝখানের উঁচু অংশটাই হচ্ছে তিব্বতের মালভূমি। এটা গেল বৃহত্তম মালভূমি। আর সর্বোচ্চ মানে সবথেকে উঁচু মালভূমি কোনটা? সেটা হচ্ছে পামির মালভূমি, যেই কারণে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি, সর্বোচ্চ মালভূমি হচ্ছে পামির মালভূমি। ঠিক আছে, এবার আসি আমরা লাভা গঠিত মালভূমি। বিভিন্ন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ থেকে যে মানে ভেতরে তো উত্তপ্ত ম্যাগমা থাকে, এবার ভূপৃষ্ঠের যে দুর্বল বা ফাটলযুক্ত অংশ সেখান থেকে ওই লাভার স্রোত বেরিয়ে আসে। বেরিয়ে এসে কি হয়, নিচু জমিতে জমা হয়, ছড়িয়ে পড়ে। শুধু জমা হয় না, চারিদিকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে ঠান্ডা শীতল হয়ে পড়ে আর আস্তে আস্তে কঠিন হয়। এই প্রক্রিয়াটা চলতে থাকে। লাভা কন্টিনিউ নির্গত হচ্ছে আর ছড়িয়ে পড়ে পড়ে শীতল আর কঠিন হয়ে গিয়ে যে মালভূমি তৈরি করছে সেটাকে বলা হয় লাভা গঠিত মালভূমি। মানে একটু ঢেউ খেলানো, পড়ছে পড়ে পড়ে কোথাও উঁচু কোথাও নিচু এভাবে করে যাচ্ছে, এটাকে বলা হয় লাভা গঠিত মালভূমি। আমাদের ভারতবর্ষে দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে এরকম লাভা গঠিত মালভূমি। এছাড়া মালবের মালভূমিও হচ্ছে লাভা গঠিত মালভূমি। এবার আসি আমরা ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন কথাটার মধ্যেই আমরা আমাদের উত্তরটা লুকিয়ে আছে। কি? প্রাচীনকালে অনেক সুউচ্চ উচ্চ ভূমি ছিল, ভূমিরূপ তৈরি হয়েছিল। এবার আমাদের বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্রমাগত ক্ষয়কার্য চালায়। আমরা আগের দিন জেনেছি প্রাকৃতিক শক্তিগুলো কি? নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্রমাগত ক্ষয়কার্য চালাতে থাকে। এই ক্ষয়কার্য চালাতে চালাতে কী হচ্ছে, ওই প্রাচীন সুউচ্চ ভূমিভাগটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এই যে ক্ষয়ে যেতে যেতে যে নিচু অংশ তৈরি হয়, সেখান থেকে যে নদী যায়, এই নদী যেতে গিয়ে একটা বিস্তীর্ণ ভূভাগ জুড়ে তারা উপত্যকা গঠন করে এবং ভূপৃষ্ঠকে কয়েকটা ছোট ছোট, এই যে নদী উপত্যকা ভূপৃষ্ঠকে কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে দেয়। এই যে ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন ভূমিভাগ, মানে ভূমির যে নদী উপত্যকা যে ভূমিরূপ গঠন করছে, একে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। আমাদের পশ্চিমবঙ্গে যে মালভূমিটা আছে ছোটনাগপুর মালভূমি, এই মালভূমিটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এছাড়াও আছে মহাদেশীয় মালভূমি। মানে মহাদেশীয় মালভূমি কি? বিভিন্ন মহাদেশ, যেমন তোমার পশ্চিম অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, তারপর গ্রিনল্যান্ড, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মালভূমি তৈরি হচ্ছে এগুলোকে বলা হয় হচ্ছে মহাদেশীয় মালভূমি। আচ্ছা, মালভূমিতে কিন্তু বৃষ্টিপাত কম হয়, খুব শুষ্ক আবহাওয়া, যে কারণে এখানে কৃষিকাজ ভালো হয় না। কিন্তু মালভূমিতে কি পাওয়া যায় জানো? প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। মালভূমি মানে হচ্ছে খনিজ সম্পদের সমৃদ্ধ। যেমন আমাদের পশ্চিমবঙ্গে যে ছোটনাগপুর মালভূমি, এখানে প্রচুর কয়লা, তারপরে অনেক কয়লা পাওয়া যায়। এছাড়াও মালভূমি থেকে লৌহ আকরিক, অভ্র, এগুলো সব পাওয়া যায় হচ্ছে মালভূমি থেকে। আর এখানকার মালভূমির আবহাওয়াটা খুব শুষ্ক থাকে, বৃষ্টিপাত খুব কম হয়, যে কারণে কি হয়, তোমার কৃষিকাজ তো ভালো হয় না, কিন্তু বিস্তীর্ণ ভূমিভাগে তৃণভূমি থাকে, যে তৃণভূমিতে পশুচারণ ভালো হয়। পশুচারণের জন্য মালভূমি খুব উপযুক্ত। আর এই মালভূমি অঞ্চলের নিচু অংশ দিয়ে বিভিন্ন খরস্রোতা নদী যায়, যেখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা খুব সহজ হয়। মানে মালভূমিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য খুব ভালো। বোঝা গেছে? এই গেল মালভূমি। এবার আসি পরবর্তী ভূমিরূপ। সেটা কি না সমভূমি। এটা 3 নম্বর ভূমিরূপ আমাদের সমভূমি। সমভূমিটা কি?
সমভূমি মানে সমান উচ্চতা সম্পন্ন যে জায়গা বা ভূমি সেটাকেই বলা হয় সমভূমি। মানে বিস্তীর্ণ অঞ্চল, নিচু অঞ্চল কিন্তু সমান, এরকম ভূমিভাগকেই বলা হয় সমভূমি। যেমন তোমার আমাদের যেরকম এশিয়াতে গাঙ্গেয় সমভূমি, তারপর তোমার নীল নদের সমভূমি, আফ্রিকাতে নীল নদের সমভূমি, উত্তর আমেরিকায় পেইরি সমভূমি, দক্ষিণ আমেরিকায় পম্পাস সমভূমি, এগুলো সব বিখ্যাত বিখ্যাত সমভূমি। বুঝতে পেরেছো? মানে নিচু ও বিস্তীর্ণ অঞ্চল সমান উচ্চতা সম্পন্ন। এই সমভূমির উচ্চতা কি হয়? পাহাড় ছিল 900 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন, সমভূমি হচ্ছে 300 থেকে 900, আর এই মালভূমি হচ্ছে 300 থেকে 900। সমভূমি কি? সমভূমি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে। সাধারণত 200 মিটার উচ্চতা সম্পন্ন আমরা ভূমিভাগকেই আমরা বলি হচ্ছে সমভূমি। এই সমভূমিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা পলিগঠিত সমভূমি, একটা লাভাগঠিত সমভূমি, আর একটা লোয়ের সমভূমি। পলিগঠিত সমভূমি কি? নদী, সমুদ্র, হ্রদে পলি সঞ্চিত হয়ে যে বিরাট অঞ্চল জুড়ে যে একটা বিরাট জায়গা গঠন করে সমান উচ্চতা সম্পন্ন, সেটাকে বলা হয় পলিগঠিত সমভূমি। দেখো আমরা আগে পড়েছি, মানে জানি আর কি, নদীর নিম্ন গতিতে কী কাজ? একদম নিম্ন গতিতে সঞ্চয় কার্য কাজ। মানে এই যে পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকড় পলি বালি সব বয়ে নিয়ে আসছে, এটা নিম্ন গতিতে এসে কি করছে? সঞ্চয় করছে। এই নিম্ন গতিতে পলি সঞ্চয় করতে করতে যে সমভূমি গড়ে তোলে এটাকে বলা হয় পলিগঠিত সমভূমি। আমাদের এশিয়াতে মানে যে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রে এইরকম একটা সমভূমি গড়ে তুলেছে, মানে যেটাকে বলে গাঙ্গেয় সমভূমি। এবার আসি লাভাগঠিত সমভূমি। আগ্নেয়গিরি থেকে মানে মুখ থেকে লাভা বেরিয়ে এসে নিচু অঞ্চলে জমা হয়ে একদম যে সমভূমি গড়ে তোলে একে বলা হয় লাভাগঠিত সমভূমি। যেমন আইসল্যান্ডের সমভূমি হচ্ছে এবং লাভাগঠিত সমভূমি। ভূপৃষ্ঠ থেকে লাভা বেরিয়ে আসছে, এসে নিচু জায়গায় তো সমানভাবে, কোনো উঁচু নিচু নয়, একভাবে জমে যাচ্ছে, এটাকে বলা হয় লাভাগঠিত সমভূমি। এবার আসি লোয়ের সমভূমি। লোয়ের সমভূমি মানে কি? লোয়ের শব্দটার অর্থ কী? স্থানচ্যুত বস্তু। লোয়ের শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বস্তুটি চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? উড়ে যাচ্ছে। কিসেতে যাচ্ছে? বায়ুবাহিত হয়ে উড়ে, যেন বায়ুর মাধ্যমে উড়ে যাচ্ছে। যেমন মাটির কণা, মাটি, বালির কণা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বায়ুবাহিত হয়ে উড়ে যাচ্ছে, গিয়ে অন্য জায়গা নিচু ভূমিতে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় লোয়ের সমভূমি। বুঝেছ? যেমন গোবি মরুভূমি থেকে এরকম বালি উড়ে এসে এসে তোমার চীনের হোয়াংহো নদী উপত্যকায় ছড়িয়ে পড়ছে, সেখানে এই ভূমিরূপটা গঠন করছে। কী ভূমিরূপ? লোয়ের সমভূমি গঠন করছে। গোবি মরুভূমি থেকে বালি উড়ে গিয়ে কোথায় যাচ্ছে? চীনের হোয়াংহোতে, সেখানে এই হোয়াংহো অববাহিকাটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছ? লোয়েস মানেই হচ্ছে উড়ে আসা, মানে স্থানচ্যুত হওয়া। বুঝতে পেরেছো? এরকম অনেক সমভূমি আছে যে লোয়ের সমভূমি, এক জায়গা থেকে আরেক জায়গায় বালির কণা এসে বা মাটির কণা এসে জমে গিয়ে নিচু অংশে জমে একটা বিস্তীর্ণ ভূমিভাগ তৈরি করেছে, যেটা হচ্ছে লোয়ের সমভূমি বলা হয়। আচ্ছা, এই গেল 3টে সমভূমি সম্পর্কে আমাদের আলোচনার বিষয়বস্তু। এবার আসি এই সমভূমি মানব জীবনে কতটা প্রভাব বিস্তার করে। সবচেয়ে বেশি সমভূমি মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। কেন? মানে সবচেয়ে মানুষের জন্য ভালো হচ্ছে সমভূমি। এখানে কৃষিকাজ খুব ভালো হয়, কারণ তোমার নদীর জল খুব ভালোভাবে পাওয়া যায় সেচের কাজের জন্য। এছাড়া কি এখানে শিল্প ভালো করে গড়ে উঠতে পারে। পরিবহন ব্যবস্থা খুব ভালো, মানুষ এক জায়গা থেকে খুব অনায়াসে অন্য জায়গায় যেতে পারে।
সেটা নদীপথে হোক স্থলপথে হোক খুব ভালোভাবে যাতায়াত করতে পারে। উন্নত পরিবহন ব্যবস্থা সমভূমিতে দেখা যায়, সেটা মালভূমি বা পার্বত্য অঞ্চলে দেখা যায় না। আর এখানে মানুষের জীবনযাত্রাও খুব উন্নত সমস্ত দিক থেকে। এখানে পড়াশোনা করার সুযোগ সুবিধাটাও অনেক বেশি থাকে, কারণ যত স্কুল কলেজ সমস্ত কিছু সমভূমিতে বেশি তৈরি হয়েছে। এমন নয় যে পার্বত্য অঞ্চল বা মালভূমিতে তৈরি হয়নি, কিন্তু সুযোগ সুবিধা এখানে বেশি বলে এখানে এই ধরনের সমস্ত বড় বড় তোমার ইউনিভার্সিটি বা তোমার কলেজ এগুলো গড়ে উঠতে পেরেছে। আর এই সমভূমিতে শিল্পটা কিন্তু খুব ভালোভাবে গড়ে তোলা যায়, যেই কারণে এখানে জনসংখ্যা সবচেয়ে বেশি। সমভূমিতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে সমভূমিতে। ঠিক আছে, তাহলে আমরা ভূমিরূপ সম্পর্কে 3টে ভূমিরূপ সম্পর্কে ভালোভাবে জেনে গেলাম, এবং এই পর্যন্ত আমাদের ভূমিরূপের আলোচনার বিষয়বস্তু রইল। আবার আগামী ভিডিওতে আমরা আবার অন্য নতুন অধ্যায় নিয়ে জানব। ঠিক আছে।